বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা স্টার্ট করতেছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার। প্রথমে আমাদের কাছে পড়তে হবে চার্জ কি জিনিস। তো চার্জ দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ এন্ড দেন নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ কি এবং নেগেটিভ চার্জ কি? কোন একটা অ্যাটমে যদি ইলেকট্রনের অভাব থাকে তাহলে সেটা একটা পজিটিভ চার্জ, আর কোন একটা অ্যাটমে যদি ইলেকট্রনের আধিক্য থাকে, এক্সেস ইলেকট্রন থাকে, তাহলে সেটা একটা নেগেটিভ চার্জ। ফর এক্সাম্পল, সোডিয়াম যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে সোডিয়াম প্লাস একটা পজিটিভ চার্জ তৈরি হয়। এরপরে ক্লোরিন যদি একটা ইলেকট্রন রিসিভ করে তাহলে ক্লোরাইড তৈরি হয়, যেটা একটা নেগেটিভ চার্জ। তো অ্যাটমিক লেভেলে পজিটিভ চার্জ কি নেগেটিভ চার্জ কি আমরা বুঝলাম। তো কোন একটা অবজেক্ট, কোন একটা মেটালের শীট, সেটাতে যদি ইলেকট্রনের আধিক্য থাকে সেটা একটা নেগেটিভ চার্জ, আর সেটার মধ্যে যদি ইলেকট্রনের অভাব থাকে তাহলে সেটা একটা পজিটিভ চার্জ। তাহলে যে কোনো অবজেক্টে যদি ইলেকট্রনের অভাব থাকে তাহলে সেটা হচ্ছে পজিটিভ চার্জ, আর যদি ইলেকট্রনের আধিক্য থাকে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ। এখন পজিটিভ চার্জকে রিপেল করবে, পজিটিভ চার্জকে রিপেল করবে, নেগেটিভ চার্জকে রিপেল করবে। কিন্তু একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ পরস্পরকে অ্যাট্রাক্ট করবে। তো এখানের ঘটনাটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি, unlike charges attract each other and like charges repel each other. Like charges repel each other, unlike charges attract each other. Attract each other. Okay. আমরা কি এই বিষয়টা বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তো এটাকে আরেকটু ভালো করে বুঝি আমরা, এটাকে আরেকটু ভালো করে বুঝি, এটাকে আরেকটু ভালো করে বুঝি। তো এটা ধরো প্রথম পজিটিভ চার্জ, এটা ধরো সেকেন্ড পজিটিভ চার্জ। তো প্রথম পজিটিভ চার্জ সেকেন্ড পজিটিভ চার্জকে F1 ফোর্স দিয়ে রিপেল করবে, আর সেকেন্ড পজিটিভ চার্জ প্রথম পজিটিভ চার্জকে F2 ফোর্স দিয়ে রিপেল করবে। এটা প্রথম নেগেটিভ চার্জ, এটা দ্বিতীয় নেগেটিভ চার্জ। প্রথম নেগেটিভ চার্জ দ্বিতীয় নেগেটিভ চার্জকে F1 ফোর্স দিয়ে রিপেল করবে, দ্বিতীয় নেগেটিভ চার্জ প্রথম নেগেটিভ চার্জকে F2 ফোর্স দিয়ে রিপেল করবে। ঠিক আছে? এবার এটা হচ্ছে প্রথম চার্জ, এটা হচ্ছে দ্বিতীয় চার্জ। তো প্রথম চার্জ দ্বিতীয় চার্জকে F1 ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে, দ্বিতীয় চার্জ প্রথম চার্জকে F2 ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে। এখন যে বিষয়টা আমাদের কাছে বুঝতে হবে সেটা হচ্ছে, ধরো আমি এরকম করে দিলাম যে একটা 10 কুলম্ব চার্জ আছে আর একটা 15 কুলম্ব চার্জ আছে, তাহলে দুটোটা পজিটিভ চার্জ। তাহলে 10 কুলম্ব 15 কুলম্বকে অবশ্যই রিপেল করবে F10 ফোর্স দিয়ে রিপেল করবে, তাই বলে আমি এটা দূরের দিকে দিলাম। আচ্ছা, আর 15 কুলম্ব
10 কুলম্বকে অবশ্যই রিপেল করবে F15 ফোর্স দিয়ে। ঠিক আছে, আমরা এটাকে একটু চেঞ্জ করি। আমরা চাইলে এখানের মধ্যে লিখতে পারি -10 কুলম্ব -15 কুলম্ব। তো -10 কুলম্ব -15 কুলম্বকে F10 প্রাইম ফোর্স দিয়ে রিপেল করবে, আর -15 কুলম্ব -10 কুলম্বকে F15 প্রাইম দিয়ে রিপেল করবে। ঠিক আছে, এরপরে যদি আমরা এভাবে চিন্তা করি যে +10 কুলম্ব আর -15 কুলম্ব, এভাবে যদি চিন্তা করি, তাহলে +10 কুলম্ব -15 কুলম্বকে নিচের দিকে অ্যাট্রাক্ট করবে F10 ফোর্স দিয়ে, আর -15 কুলম্ব +10 কুলম্বকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে ধরো F15 প্রাইম দিয়ে। তো একটা বিষয় বোঝার চেষ্টা করো, তোমার এখানে কোনটা বড় হবে, F10 বড় হবে নাকি F15 বড় হবে? তো F15 হচ্ছে 15 কুলম্ব যে ফোর্স অ্যাপ্লাই করে, আর F10 হচ্ছে 10 কুলম্ব যে ফোর্স অ্যাপ্লাই করে। তোমার মনে হতে পারে যেহেতু 15 কুলম্ব এটা চার্জটা বড় চার্জ, তাই বলে তার কর্তৃক যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটাও বড় হবে। তোমার মনে হতে পারে যে F15 এখানে F10 এর চেয়ে বড় হতে পারে, এটা তোমার মনে হতে পারে, কিন্তু এই কনসেপ্টটা ভুল। আসল কনসেপ্টটা কি? আসল কনসেপ্টটা হচ্ছে F15 আর F10 সমান হবে। আসল কনসেপ্টটা হচ্ছে এই ক্ষেত্রে F15 প্রাইম এবং F10 প্রাইম সমান হবে। আসল কনসেপ্টটা হচ্ছে এখানে F15 প্রাইম আর F10 তৃতীয় ক্ষেত্রে সমান হবে। তো এটা কেন হইলো? এটা এই কারণে হইলো যে দুইটা চার্জ ভিন্ন হলেও তাদের মাঝখানে যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স আছে সেটা সমান হবে। একজন আরেকজনকে সমান ফোর্সে অ্যাট্রাক্ট করবে, একজন আরেকজনকে সমান ফোর্সে রিপেল করবে। আশা করি বিষয়টা বুঝছো। তো এতক্ষণ আমরা বুঝে গেছি যে চার্জের ইউনিটটা কি। চার্জের ইউনিটটা কি? চার্জের ইউনিটটা হচ্ছে কোলাম্ব। চার্জের ইউনিটটা হচ্ছে কোলাম্ব। এখন আমরা কোলাম্ব এর সূত্র করব। কোলম্বস ল। কোলম্বস ল কি বলে? কোলম্বস ল বলে ওকে, দুইটা চার্জ আছে, একটা চার্জ হচ্ছে Q1 আর একটা চার্জ হচ্ছে Q2। এই দুইটা চার্জের মধ্যবর্তী যে ফোর্সটা আছে, অ্যাট্রাকশন ফোর্স হোক বা রিপালশন ফোর্স, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে এই দুইটা চার্জের প্রোডাক্টের সাথে, আর ইনভার্সলি প্রপোর্শনাল হবে এই দুইটা চার্জের প্রোডাক্টের এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বের স্কয়ারের সাথে। এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব আমরা d ধরে নিলাম। আবার একটু রিপিট করি, দুইটা চার্জ আছে Q1 Q2, এই দুইটা চার্জকে বলা হচ্ছে পয়েন্ট চার্জ। কেন পয়েন্ট চার্জ বলা হচ্ছে? কারণ তারা একটা পয়েন্টে আছে, এই কারণে বলা হচ্ছে পয়েন্ট চার্জ। আচ্ছা, দুইটা চার্জ আছে, পয়েন্ট চার্জ আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। এবার তাদের মাঝখানে অ্যাট্রাকশন ফোর্স থাকতে পারে বা রিপালশন ফোর্স থাকতে পারে। অ্যাট্রাকশন ফোর্স থাকুক বা রিপালশন ফোর্স থাকুক, যেটাই থাকুক, সেটা দোনোটার প্রোডাক্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে এবং দোনোটার মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বের স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। দোনোটার মধ্যবর্তী অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স দোনোটা চার্জের প্রোডাক্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে এবং দোনোটার মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বের স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। এটার মানে হচ্ছে চার্জ দোনোটার ভ্যালু যত বেশি, মধ্যবর্তী অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সটাও তত বেশি। এটার মানে হচ্ছে চার্জ দোনোটার মাঝখানে যত বেশি দূরত্ব, মধ্যবর্তী অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স তত কম। তাহলে চার্জের মানটা যদি বাড়ে, চার্জের ভ্যালুটা যদি বাড়ে, ফোর্স বেড়ে যাবে। মধ্যবর্তী দূরত্ব যদি বেড়ে যায় তাহলে ফোর্স কমে যাবে। এটা হচ্ছে কোলম্বস ল। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, এখানে একই জিনিস
দুইটা ভিন্ন জিনিসের সাথে প্রপোর্শনাল। তো একই জিনিস যখন দুইটা ভিন্ন জিনিসের সাথে প্রপোর্শনাল হয়, তখন আমরা সেই একই জিনিসকে সেই দুইটা ভিন্ন জিনিসের প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল দিয়ে দিই। একই জিনিস যখন দুইটা ভিন্ন জিনিসের সাথে প্রপোর্শনাল, তখন সেই একই জিনিসকে আমরা সেই দুইটা ভিন্ন জিনিসের প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল দিতে পারি। এখন আমরা এখান থেকে প্রপোর্শনালিটি সাইনটা তুলে এখানে একটা কনস্ট্যান্ট বসাচ্ছি। কনস্ট্যান্টটাকে আমরা বলবো কোলাম্বস কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটাকে আমরা কি বলবো? কোলাম্বস কনস্ট্যান্ট। এটা কি? এটা হচ্ছে কোলাম্বস কনস্ট্যান্ট। এখন কোলাম্বস কনস্ট্যান্ট কোলাম্বস কনস্ট্যান্ট কিসের উপর নির্ভর করে? কিসের উপর নির্ভর করে? নির্ভর করে হচ্ছে মিডিয়ামের উপরে। মূলত নির্ভর করে হচ্ছে পারমিটিভিটির উপরে। কিসের উপরে নির্ভর করে? পারমিটিভিটির উপরে। কারণ পারমিটিভিটিতে যাই না। কোলম্বস কনস্ট্যান্ট এন্ড পারমিটিভিটি। পারমিটিভিটি। ওকে। তো কোলম্বস কনস্ট্যান্ট হচ্ছে সি, পারমিটিভিটি হচ্ছে এপসাইলন। কোলম্বস কনস্ট্যান্ট কি? কোলম্বস কনস্ট্যান্ট হচ্ছে সি। কোলম্বস কনস্ট্যান্টকে আমরা সি দিয়ে প্রকাশ করি। আর পারমিটিভিটিকে আমরা প্রকাশ করি এপসাইলন দিয়ে। পারমিটিভিটিকে আমরা প্রকাশ করি কি দিয়ে? এপসাইলন দিয়ে। ওকে, বোঝার চেষ্টা করি একটু। কোলম্বস কনস্ট্যান্ট আর পারমিটিভিটির সম্পর্কটা হচ্ছে এরকম 1/4 পাই এপসাইলন। তো এটা হচ্ছে কোলম্বস কনস্ট্যান্ট, এটা হচ্ছে পারমিটিভিটি। আচ্ছা, আমরা পারমিটিভিটি একটু বোঝার চেষ্টা করি। পারমিটিভিটি এটা কোয়ান্টিটি। এটা কিসের কোয়ান্টিটি? এটা কিসের কোয়ান্টিটি? এটা হচ্ছে মিডিয়ামের কোয়ান্টিটি। কিসের কোয়ান্টিটি? মিডিয়ামের কোয়ান্টিটি। কিসের কোয়ান্টিটি? মিডিয়ামের কোয়ান্টিটি। কিসের কোয়ান্টিটি? মিডিয়ামের কোয়ান্টিটি। কোয়ান্টিটি ফর মিডিয়াম। কোয়ান্টিটি ফর মিডিয়াম মানে মিডিয়ামের কোনো কিছু প্রকাশ করবে। এখন এটা মিডিয়ামে কি প্রকাশ করে? দুইটা চার্জের মধ্যবর্তী যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স, এটা মিডিয়ামে বেশি হবে না কম হবে, এটা নির্ভর করবে পারমিটিভিটির উপরে। যদি পারমিটিভিটি বেশি হয় তাহলে ফোর্স কম হবে, যদি পারমিটিভিটি কম হয় তাহলে ফোর্স বেশি হবে। পারমিটিভিটি যদি বেশি হয় তাহলে কোলাম্বস ফোর্স, দুইটা চার্জের মধ্যবর্তী যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স আছে সেটাকে আমরা কোলাম্বস ফোর্স বলি। যদি পারমিটিভিটি বেশি হয় তাহলে কোলাম্বস ফোর্স কম হবে, যদি পারমিটিভিটি কম হয় তাহলে কোলাম্বস ফোর্স বেশি হবে। পারমিটিভিটি যদি কম হয় তাহলে কোলাম্বস ফোর্স বেশি হবে, তাহলে কোলাম্বস ফোর্স কি হবে? বেশি হবে। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে কোলাম্বস ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু পারমিটিভিটি। পারমিটিভিটি যত বেশি হবে কোলাম্বস ফোর্স তত কম হবে, পারমিটিভিটি যত কম হবে কোলাম্বস ফোর্স তত বেশি হবে। ঠিক আছে? আর পারমিটিভিটির উপরই কোলাম্বস কনস্ট্যান্টের ভ্যালুটা নির্ভর করতেছে। ওকে, তাহলে এক একটা মিডিয়ামের জন্য পারমিটিভিটি এক একটা, এক একটা মিডিয়ামের জন্য পারমিটিভিটি এক একটা। তো আমি বিষয়টা একটু আরেকটু বোঝানোর চেষ্টা করি। ধরো তোমার এখানে দুইটা চার্জ আছে, তোমার এখানের মধ্যে দুইটা চার্জ আছে। এই দুইটা চার্জকে তুমি ধরো দুইটা মিডিয়ামে রাখছো। কয়টা মিডিয়ামে রাখছো? ধরো দুইটা মিডিয়ামে রাখছো। প্রথমে ধরো ভ্যাকুয়াম মিডিয়ামে রাখছো, আর এরপরে তুমি রাখছো এই দুইটা চার্জকে ওয়াটার মিডিয়ামে। কিসে রাখছো? ওয়াটার মিডিয়ামে রাখছো। তো সেম দুইটা চার্জ, কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্বটাও সেম। সেম দুইটা চার্জ, তাদের মধ্যবর্তী দূরত্বটাও সেম, কিন্তু দুই ক্ষেত্রে ফোর্স ভিন্ন হবে। দুই ক্ষেত্রে ফোর্স ভিন্ন হবে। এখানের মধ্যে ফোর্সটা F1 হলে এখানে ফোর্সটা F2 হবে। দুই ক্ষেত্রে ফোর্সটা ভিন্ন হবে, ফোর্সের ভ্যালুটা মিলবে না। কেন ফোর্সের ভ্যালুটা মিলবে না? কারণ ভ্যাকুয়াম মিডিয়ামের যে পারমিটিভিটি সেটা ওয়াটার মিডিয়ামের পারমিটিভিটির সাথে মিলে না, এই কারণে ভিন্ন হবে। পারমিটিভিটি ভিন্ন হলে ফোর্সটা ভিন্ন। যেখানে পারমিটিভিটি কম সেখানে ফোর্সটা বেশি, আর যেখানে পারমিটিভিটি বেশি সেখানে ফোর্সটা কম। যেখানে পারমিটিভিটি কম সেখানে ফোর্সটা বেশি হবে, আর যেখানে পারমিটিভিটি বেশি হবে সেখানে ফোর্সটা কম হবে। যেখানে পারমিটিভিটি বেশি হবে ফোর্সটা কম হবে, যেখানে পারমিটিভিটি কম হবে সেখানে ফোর্সটা বেশি হবে। পারমিটিভিটি বেশি, ফোর্স কম। পারমিটিভিটি কম, ফোর্স বেশি। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা জানি ভ্যাকুয়ামে বা ভ্যাকুয়াম মানে কোনো কিছুই নেই। ভ্যাকুয়ামের মধ্যে
কোলাম্বস কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 9 × 10⁹, এটা ক্লাস 9 10 এ পড়ছি আমরা ইন ভ্যাকুয়াম। 9 × 10⁹। তো ভ্যাকুয়ামের জন্য যখন আমরা কিছু লিখি তখন আমরা নিচে একটা 0 দিই, নট, এটাই কি বলা হয় নট, সি নট। তাহলে ভ্যাকুয়ামের কোলম্বস কনস্ট্যান্ট হচ্ছে কি সি নট। তো এটা হচ্ছে ভ্যাকুয়ামের কোলম্বস কনস্ট্যান্ট। এখন তোমার প্রশ্ন হতে পারে এখানের মধ্যে তো কিছু লিখতে মন চাইতেছে, ইউনিট দিতে মন চাইতেছে, এবার ইউনিটটা কোথা থেকে দিব? তাহলে এখন আমরা কোলম্বস কনস্ট্যান্টের ইউনিট বের করব। কোলম্বস কনস্ট্যান্টের ইউনিট কিভাবে বের করতে পারি? আমরা জানি F সমান সমান C Q1 Q2 ডিভাইডেড বাই T স্কয়ার। তো আমরা C সমান সমান কি লিখতে পারি? C সমান সমান লিখতে পারি F D স্কয়ার ডিভাইডেড বাই Q1 Q2। তো যখন আমরা কোনো কিছুর ইউনিট বের করতে চাইবো তখন আমার কাছে, ধরো আমি কোন একটা কোয়ান্টিটির ইউনিট বের করতে যাচ্ছি, কোন একটা কোয়ান্টিটির আমি ইউনিট বের করতে যাচ্ছি, কোন একটা কোয়ান্টিটির ইউনিট বের করার জন্য আমার কাছে সেই কোয়ান্টিটির ইকুয়েশন লাগবে। কোন একটা কোয়ান্টিটির ইউনিট বের করার জন্য আমার কাছে সেই কোয়ান্টিটির ইকুয়েশন লাগবে। সেই ইকুয়েশনের মধ্যে আমরা দেখব যার ইউনিট আমাদের লাগতেছে সে কোন কোন কোয়ান্টিটির উপর নির্ভর করতেছে, সে যাদের উপর নির্ভর করতেছে তাদের ইউনিট আমরা বসাই দিব। আলটিমেটলি আমরা আমাদের ডিজায়ার্ড কোয়ান্টিটির ইউনিটটা পেয়ে যাব। আমরা সি এর ইউনিট বের করতে যাচ্ছি, তাই বলে আমরা সি এর একটা ইকুয়েশন লিখবো, এরপরে দেখবো সি কোন কোন কোয়ান্টিটির উপর নির্ভর করতেছে, সি যেসব কোয়ান্টিটির উপর নির্ভর করতেছে আমরা তাদের ইউনিট বসাই দিব। তাদের ইউনিট বসানোর পরে আলটিমেটলি আমরা যে ইউনিটটা পাবো ওটাই হবে সি এর ইউনিট। ওকে, তাহলে আমরা এখানে ফোর্স এর ইউনিট বসাই, ফোর্স এর ইউনিট হচ্ছে নিউটন, ডিসটেন্স ইউনিট হচ্ছে মিটার, আর ডিসটেন্সের যেহেতু স্কয়ার হচ্ছে তাই বলে আমরা এখানে মিটার স্কয়ার দিব। দুইটাই চার্জ, চার্জিং ইউনিট হচ্ছে কোলাম, তাহলে কোলাম ইনটু কোলাম কি হবে? কোলাম স্কয়ার। তাহলে আলটিমেটলি এখানে সি এর ইউনিট দাঁড়াচ্ছে, কোলাম্বস কনস্ট্যান্টের ইউনিট দাঁড়াচ্ছে নিউটন মিটার স্কয়ার কোলাম ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কোলাম ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কোলাম ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কোলাম ইনভার্স 2। ঠিক আছে, তো ভ্যাকুয়াম মিডিয়ামে কোলাম্বস কনস্ট্যান্ট আমরা পেয়ে গেলাম। এখন যদি ভ্যাকুয়াম মিডিয়ামে পারমিটিভিটি বের করতে চাই, ভ্যাকুয়াম মিডিয়ামে কি বের করতে চাই? পারমিটিভিটি বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? আমরা জানি কোলাম্বস কনস্ট্যান্ট সমান সমান 1/4 পাই এপসাইলন, পারমিটিভিটি সমান সমান 1/4 পাই কোলাম্বস কনস্ট্যান্ট। এবার আসো, যদি আমি ভ্যাকুয়াম মিডিয়ামের পারমিটিভিটি বের করতে চাই তাহলে এটাকে আমি এপসাইলন দিতে পারি না, এটাকে আমার কাছে দিতে হবে এপসাইলন নট। ভ্যাকুয়াম মিডিয়ামের কোয়ান্টিটিগুলোর নিচে নট দিতে হয়। তাহলে ভ্যাকুয়াম মিডিয়ামের পারমিটিভিটি হচ্ছে এপসাইলন নট। তো আমি এপসাইলন নট কখন পাবো? যখন আমি এখানে সি এর পরিবর্তে সি নট বসাবো। অর্থাৎ আমি যদি ভ্যাকুয়াম মিডিয়ামের কোলাম্বস কনস্ট্যান্ট বসাই তাহলে আমি ভ্যাকুয়াম মিডিয়ামের পারমিটিভিটি পেয়ে যাব। বুঝতে পারছি? ওকে, এটা গেল 1, এরপর এখানে আছে 4, পাই এর পরিবর্তে লিখবো আমরা 3.1416, আর কোলম্বস কনস্ট্যান্টের পরিবর্তে কোলম্বস কনস্ট্যান্টের ভ্যালু কত ভ্যাকুয়ামের জন্য? 9 × 10⁹। বুঝতে পারছি? ওকে, তাহলে এখানের মধ্যে আলটিমেটলি কি আসছে? 8.84 ইনটু 10⁻12, 8.84 ইনটু 10⁻12 ইউনিট কি হবে? এবার প্রশ্ন হতে পারে যে পারমিটিভিটির ইউনিট কি হবে? তো যেভাবে আমরা কোলম্বস কনস্ট্যান্টের ইউনিট বের করছি সেভাবে আমরা পারমিটিভিটির ইউনিটও বের করব। কোলম্বস কনস্ট্যান্টের ইউনিট কিভাবে বের করছিলাম? কোলম্বস কনস্ট্যান্টের একটা ইকুয়েশন লিখছিলাম, কোলম্বস কনস্ট্যান্ট যেসব কোয়ান্টিটির উপর নির্ভর করতেছিল সেসব কোয়ান্টিটির ইউনিট বসাই দিয়েছিলাম, আলটিমেটলি কোলম্বস কনস্ট্যান্টের ইউনিট পেয়ে গেছিলাম। এখন আমরা পারমিটিভিটির ইউনিট বের করব। পারমিটিভিটির ইউনিট বের করার জন্য আমাদের পারমিটিভিটির একটা ইকুয়েশন লিখতে হবে, এরপর পারমিটিভিটি যেসব কোয়ান্টিটির উপর নির্ভর করবে সেসব কোয়ান্টিটির ইউনিট বসাই দিতে হবে, আলটিমেটলি আমরা পারমিটিভিটির ইউনিটটা পেয়ে যাব। আমরা জানি কি সি সমান সমান 1/4 পাই এপসাইলন, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি এপসাইলন সমান সমান 1/4 পাই কোলম্বস কনস্ট্যান্ট। এবার দেখো এখানের মধ্যে যে এপসাইলন আছে সে কার উপর নির্ভর করতেছে? সে নির্ভর করতেছে কোলম্বস কনস্ট্যান্টের উপরে, আর বাদ বাকি এগুলো কিন্তু কনস্ট্যান্ট, এগুলো কিন্তু কোনো ইউনিট নাই। তাহলে কোলম্বস কনস্ট্যান্টের ইউনিট আছে, তো কোলম্বস কনস্ট্যান্টের ইউনিটটা বসাবো, আলটিমেটলি আমরা কিসের ইউনিট পেয়ে যাব? এপসাইলনের ইউনিট পেয়ে যাব। তো কোলম্বস কনস্ট্যান্টের ইউনিটটা বসাই, সেটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার কোলম ইনভার্স 2। তো এখন আমরা এপসাইলনের ইউনিট পাবো। তো আমরা বুঝতে পারতেছি বিষয়টা, পাওয়ার গুলো উল্টাই যাবে। ঠিক আছে, এখানে পাওয়ার কত? নিউটন টু দি পাওয়ার 1 না, তাহলে এখানে নিউটন ইনভার্স 1, এখানে মিটার ইনভার্স 2, এখানে কোলম স্কয়ার। ঠিক আছে, তাহলে এটার ইউনিট কি? কোলম স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। তাহলে পারমিটিভিটির ইউনিট আমরা পেয়ে গেছি। ভ্যাকুয়াম মিডিয়ামে পারমিটিভিটি কি হবে এটা পেয়ে গেছি। ভ্যাকুয়াম মিডিয়ামে কোলম্বস কনস্ট্যান্ট কি হবে এটা পেয়ে গেছি। এরপরে হচ্ছে
আচ্ছা, তাহলে আমরা ভ্যাকুয়াম মিডিয়ামের জন্য পেয়ে গেছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস করি আমরা। আমরা কি পড়ছি শুরুতে? আমরা পড়ছি F সমান সমান C Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। এরপরে পড়ছি C সমান সমান 1 বাই 4 পাই এপসাইলন। এবার এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি আমরা কি লিখতে পারি? C এর পরিবর্তে লিখতে পারি 1 বাই 4 পাই এপসাইলন। এরপরে লিখতে পারি Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, উঠতে বসতে এই চ্যাপ্টারে প্রয়োজন হবে। ঠিক আছে? ভেরি গুড। ওকে, তাহলে আমরা এতটুকু পড়ছি। আসো, এরপর আমরা সামনে যাই। সামনে যাব হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড পড়বো। এখন আমরা কি পড়বো? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড। তো কোন একটা চার্জের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে সে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স অ্যাপ্লাই করতে পারে, এই নির্দিষ্ট অঞ্চলটাকে আমরা বলবো তার ইলেকট্রিক ফিল্ড। একটা চার্জের চারপাশে, একটা চার্জ তার চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে সে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স অ্যাপ্লাই করতে পারে, এই নির্দিষ্ট অঞ্চলটাকে আমরা বলবো তার ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড কাকে বলে এটা পড়ে ফেলছি। এখন আমরা পড়বো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলে। একটা চার্জ, এটা চারপাশে একটা নির্দিষ্ট স্পেস জুড়ে এটা অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স অ্যাপ্লাই করতে পারে। এখন এই যে ইলেকট্রিক ফিল্ড আছে, এটা একটা চার্জ, এটা চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে এটা অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স অ্যাপ্লাই করতে পারে, এই নির্দিষ্ট অঞ্চলটাকে আমরা তার ইলেকট্রিক ফিল্ড বলবো। এবার এই ইলেকট্রিক ফিল্ডের কোন একটা পয়েন্টে +1 কুলম্ব চার্জ যে পরিমাণ ফোর্স অনুভব করবে সেটাই হবে সেই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আবার বলি, এর একটা চার্জ, এটা চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে এটা অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স অ্যাপ্লাই করতে পারে, এই নির্দিষ্ট অঞ্চলটাকে ইলেকট্রিক ফিল্ড বলে। এই ইলেকট্রিক ফিল্ডের কোন একটা পয়েন্টে আমি +1 কুলম্ব চার্জ রাখলে সেই +1 কুলম্ব চার্জ যে পরিমাণ ফোর্স অনুভব করবে তাকেই আমরা বলবো সেই পয়েন্টে সে ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, বুঝতে পারছি বিষয়টা? ভেরি গুড। তো ডেফিনেশন একটা বিষয় লিখে, ডেফিনেশন একটা বিষয় লিখে সেই বিষয়টা আমি একটু তোমাদেরকে ভেঙে বলতেছি। কি লিখে দেখো একটু। So দেখো, force experienced by +1 coulomb charge at a point in an electric field is said to be electric field intensity of that electric field in that point. তো তুমি বলতে পারো যে কিছুক্ষণ আগে তো এটাই বলছে, ডেফিনেশনে কি আলাদা করে বলা হয়? ডেফিনেশনে একটা কথা বলা হয় যে +1 coulomb charge brought from infinity, এরকম একটা কথা বলা হয়। Force experienced by +1 coulomb charge at a point in an electric field
is said to be electric field intensity of that electric field in that point. এই ডেফিনিশনটা কারেক্ট আছে, এই ডেফিনিশনটা কারেক্ট আছে। কিন্তু বইয়ের মধ্যে কি লেখা জানো? বইয়ের মধ্যে লেখা হচ্ছে force experienced by +1 coulomb charge brought from infinity to a point in an electric field is said to be the electric field intensity of that electric field in that point. এখন প্রশ্ন হতে পারে brought from infinity এটার অর্থ কি? এই যে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডটা কি চার্জের চারপাশে একটা নির্দিষ্ট স্পেস যেখানে সে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স অ্যাপ্লাই করতে পারতেছে, এটাই হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডের বাইরে যা আছে তা হচ্ছে এই চার্জের জন্য ইনফিনিটি। এবার এই ইনফিনিটি থেকে এই +1 কুলম্ব চার্জকে পি পয়েন্টে আনলে এই +1 কুলম্ব চার্জ যে ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে সেটা হচ্ছে পি পয়েন্টে এই ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আমরা বুঝতে পারছি বিষয়টা? ওকে, এবার দেখো আমরা ধরো এখানের মধ্যে কি পরিমাণ চার্জ আনলাম, ধরো এখানের মধ্যে কিউ পরিমাণ চার্জ আনলাম। তো কিউ পরিমাণ চার্জ আনার পরে কিউ পরিমাণ চার্জ ধরো এফ পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করছে, তাহলে ফোর্স experienced by q coulomb is equals to f. তো q coulomb f পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করছে, q coulomb f পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করছে, তাহলে 1 coulomb এক্সপেরিয়েন্স করবে f বাই q পরিমাণ ফোর্স, f বাই q পরিমাণ ফোর্স। 1 coulomb যে পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করে তাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা প্রকাশ করি ই দিয়ে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে এফ বাই কিউ। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি 1 কুলম্ব যে পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করবে, আমরা দেখতেছি 1 কুলম্ব চার্জ যে পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। 1 কুলম্ব চার্জ, আবার বলি 1 কুলম্ব চার্জ যে পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কিউ কুলম্ব এক্সপেরিয়েন্স করতেছে এফ পরিমাণ ফোর্স, 1 কুলম্ব এক্সপেরিয়েন্স করবে এফ বাই কিউ পরিমাণ ফোর্স, তাহলে 1 কুলম্ব যে পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করবে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা ই, তাহলে ই হচ্ছে এফ বাই কিউ। এখন আমরা যদি এখানের মধ্যে ই এর ইউনিট বের করতে চাই তাহলে আমার কাছে ই এর ইকুয়েশন লিখতে হবে, এরপর দেখতে হবে ই কোন কোন কোয়ান্টিটির উপর নির্ভর করতেছে। এই যে সকল কোয়ান্টিটির উপর নির্ভর করতেছে আমরা তাদের পরিবর্তে তাদের ইউনিট বসাবো, আলটিমেটলি যে ইউনিটটা পাবো সেটাই হবে ই এর ইউনিট। ঠিক আছে, তাহলে ই এর ইউনিট কি নিউটন পার কুলম্ব, ই এর ইউনিট কি নিউটন পার কুলম্ব। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে যে আর কি কোনো ফর্মুলা নাই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আসলে কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আসলে হচ্ছে এই ফিল্ড চার্জ যার ইলেকট্রিক ফিল্ড তাকে বলা হয় ফিল্ড চার্জ। ফিল্ড চার্জ আর +1 কুলম্বের মধ্যবর্তী যে ফোর্সটা আছে এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ফিল্ড চার্জ আর +1 কুলম্বের মধ্যবর্তী যে ফোর্সটা আছে এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ফিল্ড চার্জ আর +1 কুলম্বের মধ্যবর্তী যে ফোর্সটা আছে এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে আমরা বিষয়টা লিখে ফেলি। আচ্ছা, দুইটা চার্জ আছে, একটা Q1 আর একটা Q2, দুটোটার মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডি, দুটোটার মধ্যবর্তী ফোর্স হবে 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। ঠিক আছে, এখন দেখো, এখন এখানের মধ্যে একটা ফিল্ড চার্জ আছে, এই ফিল্ড চার্জ থেকে ডি দূরত্বে একটা পয়েন্ট আছে যে পয়েন্টটাকে আমরা বলতেছি পি। এই পয়েন্টে আমরা ইন্টেন্সিটি বের করতে চাচ্ছি। ইন্টেন্সিটি মানে হচ্ছে পি পয়েন্টে +1 কুলম্ব চার্জ রাখলে এই +1 কুলম্ব চার্জ যে পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করবে, তো +1 কুলম্বের উপরে কে ফোর্স অ্যাপ্লাই করবে? বুতে জিনে না, কিউ অ্যাপ্লাই করবে। তাহলে কিউ আর +1 কুলম্বের মধ্যবর্তী যে ফোর্সটা সেটাই হচ্ছে ইন্টেন্সিটি।
তাহলে ইন্টেন্সিটি হচ্ছে 1/4πε। এখানের মধ্যে Q1 Q2 আছে না, Q1 এর জায়গায় বসবে হচ্ছে ক্যাপিটাল Q আর Q2 এর জায়গায় বসবে হচ্ছে +1। তো +1 বসানো যার কথা, +1 না বসানো তার কথা। তাহলে Q বসালাম, এরপরে নিচে বসবে d স্কয়ার। d কি? d হচ্ছে যে পয়েন্টে আমরা ইন্টেন্সিটি বের করতেছি সেই পয়েন্টের দূরত্ব ফিল্ড চার্জ থেকে। তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিটির ফর্মুলা। তাহলে আমরা কুলম্বস ফোর্সের ফর্মুলা দিয়ে ইন্টেন্সিটির ফর্মুলা বের করে ফেলছি। ওকে, তাহলে আমরা এখন পড়বো হচ্ছে পোটেনশিয়াল পড়বো, ইলেকট্রিক পোটেনশিয়াল। কি পড়বো? ইলেকট্রিক পোটেনশিয়াল। আগে ডেফিনিশনটা লিখে দিই, এরপরে আচ্ছা ডেফিনিশনটা লেখার দরকার না, আগে বুঝিয়ে দিই। একটা চার্জ আছে, তার চারপাশে একটা নির্দিষ্ট স্পেস আছে যেখানের মধ্যে সে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। এই নির্দিষ্ট স্পেসটাকে বলবো তার ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই চার্জ থেকে ডি দূরত্বে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টের মধ্যে আমরা +1 কুলম্ব চার্জকে আনবো। +1 কুলম্ব চার্জকে আনতে আমার যে পরিমাণ ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে, সেটাই হচ্ছে পি পয়েন্টের পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল কি? ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে +1 কুলম্ব চার্জকে কোন একটা পয়েন্টে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, সেটাই হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। তো এই +1 কুলম্ব চার্জকে কোথা থেকে আনা হচ্ছে? ইনফিনিটি থেকে আনা হচ্ছে। ইনফিনিটি মানে কি? ইলেকট্রিক ফিল্ডের বাইরের অঞ্চলটাকেই, বাইরের স্পেসটাকেই চার্জের সাপেক্ষে, এই ফিল্ড চার্জের সাপেক্ষে ইনফিনিটি বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বলতে পারি এইভাবে, work done to bring a unit positive charge মানে +1 কুলম্ব চার্জ আর কি। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি বিষয়টা। তো এখন আমরা একটু ফর্মুলায় যাব। হ্যাঁ, একটু ফর্মুলায় যাব। তো দেখো, আমরা বলতে পারি যে ধরো আমরা এখানের মধ্যে কি আনলাম, ধরো এখানের মধ্যে আমরা কিউ কলাম আনলাম। কি আনলাম? কিউ কলাম আনলাম। +1 কলাম না আনে আমরা ধরো কিউ কলাম আনলাম। তাহলে ধরো কিউ কলাম আনতে ওয়ার্ক ডান হয়েছে ডব্লিউ। ধরো কিউ কলাম আনতে ওয়ার্ক ডান হয়েছে ডব্লিউ। কিউ কলাম আনতে ওয়ার্ক ডান হচ্ছে ডব্লিউ। তাহলে 1 কলাম আনতে ওয়ার্ক ডান কত? W/Q। তাহলে 1 কুলম্ব আনতে ওয়ার্ক ডান যত হবে সেটাই হচ্ছে কি? পোটেনশিয়াল। সেটাই হচ্ছে কি? পোটেনশিয়াল। এবার পোটেনশিয়ালের ইউনিট আমরা বের করতে চাচ্ছি। তো পোটেনশিয়ালের ইউনিট বের করার জন্য আমার কাছে পোটেনশিয়ালের ইকুয়েশন লিখতে হবে। পোটেনশিয়াল যেসব কোয়ান্টিটির উপর নির্ভর করে সেসব কোয়ান্টিটির ইউনিট বসাতে হবে, এরপরে আমরা পোটেনশিয়ালের ইউনিট পেয়ে যাব। তো এভাবে আমরা ওয়ার্ক ডানের ইউনিট বসাতে পারি জুল, আর চার্জের ইউনিট বসাতে পারি কোলাম। আলটিমেটলি আমরা যে ইউনিটটা পাচ্ছি সেটা হচ্ছে জুল পার কোলাম। তার মানে জুল পার কোলাম হচ্ছে পোটেনশিয়াল এর ইউনিট। এই জুল পার কোলামকে আমরা আদর করে বলি হচ্ছে ভোল্ট, যেটাকে আমরা সুন্দর করে লিখি হচ্ছে ভি দিয়ে। তার মানে পোটেনশিয়ালকে আমরা প্রকাশ করি ভি দিয়ে, পোটেনশিয়ালের ইউনিটও হচ্ছে ভি, যেটা প্রকাশ করে হচ্ছে ভোল্ট, যেটা প্রকাশ করে কি? ভোল্ট। ঠিক আছে? তো ধরো এটা একটা চার্জ আছে, এই চার্জের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল আছে, যে অঞ্চলের মধ্যে সে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স অ্যাপ্লাই করতে পারে। এই নির্দিষ্ট অঞ্চলটাকে বলা হয় তার ইলেকট্রিক ফিল্ড। এবার এই চার্জ থেকে ডি দূরত্বে একটা পয়েন্ট আছে, যে পয়েন্ট হচ্ছে পি। এই পয়েন্টের মধ্যে ধরো আমরা পোটেনশিয়াল বের করতে চাচ্ছি। এই পয়েন্টে পোটেনশিয়াল আমরা কি পাবো? 1/4πε, 1/4πε Q ডিভাইডেড বাই ডি। তো এটা হচ্ছে পোটেনশিয়ালের ফর্মুলা। এখন আমরা সেম বাট ডিফারেন্ট, সেম বাট ডিফারেন্ট, এই টপিকটা কি আবার? দেখো, আমরা তিনটা ফর্মুলা দেখবো, এরা দেখতে সেম বাট কিন্তু ডিফারেন্ট আছে। দুটো চার্জ আছে Q1 Q2, এই দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। এখন এই দুটো চার্জের মধ্যবর্তী ফোর্সটা হচ্ছে 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই d স্কয়ার।
ঠিক আছে, এটা হচ্ছে একটা ফিল্ড চার্জ। এই ফিল্ড চার্জ থেকে ডি দূরত্বে কোন একটা পয়েন্টে আমরা ইন্টেন্সিটি বের করতে চাচ্ছি। ইন্টেন্সিটি হবে 1/4 পাই এপসাইলন কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটা একটা ফিল্ড চার্জ, এটা থেকে ডি দূরত্বে আমরা পোটেনশিয়াল বের করতে চাচ্ছি। পোটেনশিয়ালটা হবে 1/4 পাই এপসাইলন কিউ ডিভাইডেড বাই ডি। দেখো এখানে ডি স্কয়ার আছে, এখানে ডি স্কয়ার আছে, কিন্তু এখানে ডি আছে, বুঝা গেছে? এখানে Q1 Q2 আছে, কিন্তু এখানে Q আছে। বুঝতে পারছো বিষয়টা, ডিফারেন্স গুলো কোথায়? তো ফর্মুলা গুলো আশা করি মাথায় থাকবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কোলম্বস ফোর্স। আচ্ছা এটা এখানেই লিখি, সেটা হচ্ছে দেখো এটা কি, এটা হচ্ছে কোলম্বস ফোর্স, ঠিক না? এই কোলম্বস ফোর্সটা হচ্ছে ভেক্টর। কোলম্ব ফোর্সটা কি? ভেক্টর। ইন্টেন্সিটি এটাও কি ভেক্টর, আর এটা হচ্ছে পোটেনশিয়াল। পোটেনশিয়াল হচ্ছে স্কেলার। তো যখন আমরা Q1 Q2 এর ভ্যালু বসাবো, এগুলো যদি মাইনাসও হয় তাও আমি প্লাস বসাবো। এখানে Q যদি মাইনাসও হয় তাও আমি ফর্মুলায় প্লাস বসাবো। আবার বলি, এখানে Q1 Q2 যদি মাইনাসও হয় আমি ফর্মুলায় প্লাস বসাবো। একটা মাইনাস হোক, দুইটা মাইনাস হোক, যে কোনো একটা মাইনাস হোক বা দুইটাই মাইনাস হোক, আমি এখানে প্লাসই বসাবো। মানে আমি এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করব না। এখানে দেখো এটা মাইনাস হোক প্লাস হোক, আমি এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করব না। কিন্তু এখানে প্লাস হইলে প্লাস বসাতে হবে, মাইনাস হলে মাইনাস বসাতে হবে। তাহলে এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা যায় না, আর এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা যায়। তাহলে এক্ষেত্রে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে, মাইনাস ব্যবহার করতে হবে। আর এখানে মাইনাস ব্যবহার করা যাবে না, আর এখানে নিচে হচ্ছে মাইনাস ব্যবহার করতে হবে। পটেনশিয়ালের ক্ষেত্রে মাইনাস ব্যবহার করতে হবে, আর এখানে ব্যবহার করা যায় না, ব্যবহার করা যায় না। কি ব্যবহার করা যায় না? মাইনাস ব্যবহার করা যায় না। ঠিক আছে, বিষয়টা আমরা বুঝছি। ওকে, এগুলো যখন ম্যাথ করবো তখন এইসব বিষয় আরো ভালো করে বুঝতে পারবো। ম্যাথ করলে এইসব বিষয় আরো ভালো করে বুঝতে পারবো। আপাতত থিওরিটা মাথার ভিতর ঢুকাবো।